আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই টেনশন করতেছো, আগামীকাল যেহেতু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের পরীক্ষা। তো ক্লাসটি শুরু করার আগে আজকের ক্লাসে আমরা খুব কম সময় নিব। এই কম সময়ের মধ্যে কিছু দিক নির্দেশনা তোমাদেরকে দিব। তো সবাই একটু আমাকে জানাও সাউন্ড ঠিক আছে কিনা, বা আমার কথা স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু আমাকে জানাও সাউন্ড ঠিক আছে কিনা, বা আমার কথা স্পষ্টভাবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আমরা বেশিক্ষণ সময় নিব না আজকের ক্লাসে, যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। তোমরা জানো তোমার 10 বছরের সাধনা। আমরা অল্প সময়ের মধ্যে কিছু দিক নির্দেশনা তোমাদেরকে দিব, এরপরে আমরা ক্লাসটি শেষ করে দিব ইনশাল্লাহ। আজকে আমার দিক নির্দেশনাগুলো শুনলে অ্যাটলিস্ট তোমরা যাদের প্রস্তুতি একেবারেই খারাপ, মোটামুটিভাবে পাশ করতে পারবে ইনশাল্লাহ। তাই আর দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, ওকে, আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমরা অনেক সময় অলরেডি আমি নিয়ে নিয়েছি তোমাদের জন্য, আর সময় নিচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা থাকবে আজকে। তো আমাদের রিডিংয়ে অর্থাৎ প্যাসেজ রিলেটেড 50 মার্ক রয়েছে, এবং রাইটিংয়ের জন্য রয়েছে 50 মার্ক। টোটাল 100 মার্কের পরীক্ষা, তোমরা জানো। তো 100 মার্কের পরীক্ষাতে আমরা তার আগে একটু সিলেবাসটা দেখি, যেগুলো দেখলে আমরা মোটামুটিভাবে পাশ করতে পারবো, পাশের একটা নিশ্চয়তা দিতে পারবো। স্যার প্রস্তুতি খারাপ, আসলে প্রথম পরীক্ষার একদিন আগে কখনো ক্লাসে ভালো প্রস্তুতি নেওয়া যায় না। তো যেইটা পড়লে, যেগুলো করলে তুমি পাশ করতে পারবে, আমি জাস্ট সেই কথাগুলো বলবো, ওকে? এছাড়া অতিরিক্ত কোনো কথা বলবো না, যেটা তোমাদের প্রয়োজন সেই কথাগুলো বলবো। আর কয়েকটা বোর্ডকে আমি নির্দেশ করে দিব যে তোমরা এগুলা পড়িও, ঠিক আছে? সেটা আমার পক্ষ থেকে, ওকে? আচ্ছা, এবার আমরা আলোচনা করি, শুরু করি। দেখো, মার্কস অ্যান্ড টেস্ট আইটেমস ডিস্ট্রিবিউশন, যে আইটেমগুলো আমাদের পরীক্ষাতে আসবে সেটা জানো যে আমাদের এই সেকশন থেকে, সরি কালারটা একটু আমি চেঞ্জ করে দেই। রিডিং সেকশন থেকে যেহেতু আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ এখানে প্যাসেজ থাকবে, একটা প্যাসেজ থাকবে সিন প্যাসেজ, সেখান থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউ থাকবে। এই এমসিকিউর ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, প্যাসেজ রিলেটেড যেগুলো প্যাসেজ থেকে মেলানো যাবে সেগুলো কষ্ট করে লিখে ফেলবা। আর কিছু আছে ওয়ার্ড মিনিং সংক্রান্ত, ভোকাবুলারি সংক্রান্ত, বাট সেগুলো তোমার জন্য একটু কঠিন হবে যদি ভোকাবুলারি না জানা থাকে, ওকে? আর বাকিগুলো তুমি অনায়াসে দিতে পারবা। এই ক্ষেত্রে ভোকাবুলারির ক্ষেত্রে যখন দেখবা ভোকাবুলারিটা কোন পার্ট অফ স্পিচে আছে, সেটার আনসারটা যদি সিনোনিম বলে, ওই লাইনে ওই সিনোনিমে কোনগুলো আছে ওই পার্ট অফ স্পিচের, সেটা আনসার হবে। এটা নিয়ে আমি আজকে রাতে কোনো ঘুমাবো না, আজকে সারা রাত ছোট ছোট করে ভিডিও বানাবো, অনেকগুলো ভিডিও বানাবো। তোমাদের যে জায়গার সমস্যা, আমি লাইভ ক্লাসে কিন্তু ওগুলো আলোচনা করব না, ছোট আজকে সারা রাত আমি ভিডিও বানাতে থাকবো। এই ভিডিওগুলো তোমরা দেখবা যে স্যার এমসিকিউগুলো কীভাবে আনসার করতে হবে সেটা আমি দেখাই দিব। যেহেতু আমাদের এইখানে আজকে জাস্ট পাস করতে হবে, কোনগুলো টাচ করে সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। আর এইটা অবশ্যই আজকের ক্লাসটা ব্রিলিয়ান্টের জন্য না, যাদের প্রস্তুতি অনেক ভালো তোমাদের জন্য না, যাদের প্রস্তুতি একদম খারাপ পাস করতে চায় তাদের জন্য আজকের আলোচনার বিষয়। আনসারিং কোয়েশ্চেন, এই আনসারিং কোয়েশ্চেনের মধ্যে টোটাল 5টা প্রশ্ন থাকবে, একটাতে 2 করে। এগুলো প্যাসেজ থেকে টেন্সটা ঠিক রেখে, কোন টেন্সে প্রশ্ন করে ওই টেন্সের প্যাসেজ থেকে ধরে
মিলিয়ে মিলিয়ে লিখে দিলে এখানে 10-এর মধ্যে অ্যাটলিস্ট তোমার 8 থাকবে, একদম নিশ্চিত এখানে 8 তোমার থাকবে। আর ধরলাম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থেকে 7টার থেকে তোমার 2টা হয়েছে বা 3টা হয়েছে, এটা আমি বড় করে দেখতেছি না। ওকে, এরপরে গ্যাপ ফিলিং, এটি একটু কঠিন বিষয় তোমাদের জন্য, এটা জানা থাকবে, জানবে কারা, যাদের পার্ট অফ স্পিচ সম্পর্কে অগাধ ধারণা রয়েছে এবং ইংলিশে তার স্কেলটা ভালো, অর্থাৎ ট্রান্সলেশন করতে পারে একটা প্যাসেজে কি বলা হয়েছে, প্যাসেজের বাংলা অর্থাৎ ওটার ইংলিশটাকে বাংলায় সে করে বুঝতে পারবে যে কি বুঝবে এখানে, যা সেটা হচ্ছে গ্যাপ ফিলিং। আচ্ছা, আর এই ইনফরমেশন ট্রান্সফার এবং সামারাইজিং, ইনফরমেশন ট্রান্সফারে 5, আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা দেখে নিয়েছো আশা করি, সেখানে 5 থাকবে তোমাদের, আর সামারাইজিংয়ে ম্যাক্সিমাম 8 থাকবে। সামারি লেখার নিয়মটা কি বাবারে, এত কঠিন কিছু না, সামারি তুমি লিখতে পারবা। স্যার কিছু বিষয়ে তোমাদেরকে এখন বলে দিচ্ছি শেষ কথা সামারিটা নিয়ে, সেটা হচ্ছে যার সম্পর্কেই প্যাসেজটা আসুক, শুরুতে একটা লাইন, সেটা ইউনিক লাইন, সেই লাইনটা হচ্ছে কি দ্য প্যাসেজ অ্যাবাউট, দ্য প্যাসেজ অ্যাবাউট, অথবা দ্য প্যাসেজ ফোকাস মেইনলি অন, এরপরে সাবজেক্ট, যার সম্পর্কে বলা থাকবে তার নাম লিখে দিবা। এই প্রথম লাইনটা দ্য প্যাসেজ অ্যাবাউট দিয়ে ওই ব্যক্তির সম্পর্কে বলবো, ওই ব্যক্তির কী সম্পর্কে বলা হচ্ছে, লাইফস্টাইল সম্পর্কে বলা হলে লাইফস্টাইল, বায়োগ্রাফি সম্পর্কে বলা হলে বায়োগ্রাফি, কী সম্পর্কে বলা হচ্ছে সেটা প্রথম লাইনে তোমাকে দিতে হবে। এরপরে উক্ত প্যাসেজ থেকে 6 থেকে 7 লাইন তোমাকে বাছাই করে নিতে হবে, বাছাই করে সেগুলোকে সুন্দর মতো লিখতে হবে। তবে হুবহু না লিখে যদি সেখানে কিছুটা ট্রান্সফর্ম করো, অর্থাৎ অ্যাসার্টিভ থাকলে সেটাকে যদি ইন্টারগেটিভ না, অ্যাসার্টিভ থাকলে সিম্পল থাকলে সেটাকে কমপ্লেক্স থাকলে কম্পাউন্ড থাকলে আবার যদি সিম্পল করো, অর্থাৎ একটু ট্রান্সফর্ম করে লেখো, তাহলে আশা করি, অথবা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে যদি লিখতে পারো, তাহলে সেখানে খুব ভালো মার্ক তুমি পাবে। এই ক্ষেত্রে তোমার কিছুই মুখস্থ করতে হচ্ছে না। আচ্ছা, সেই ক্ষেত্রে তুমি 8, 7, 9 বা অনেক ক্ষেত্রে 10ও পাবে। কয় পেজ লিখবা? সুন্দর মতো যাদের হাতের লেখা ছোট ছোট তারা 1 পেজ লিখে দিবা, কারণ সামারিটা লেখা হয় অবশ্যই 3 ভাগের 1, অর্থাৎ প্যাসেজটা যদি তোমার 10 লাইনের হয় বা 9 লাইনের হয়, তাহলে তোমাকে 3 লাইন লিখতে হবে, অর্থাৎ তোমাকে 3 ভাগের 1 লিখতে হবে। ঠিক আছে, এরপরে ম্যাচিং, এই ম্যাচিংটা নিয়ে আমরা খুব বেশি বিপদে থাকি। এই ম্যাচিংটা আমরা এত প্রশ্ন অ্যানালাইসিস করলাম, কোনো বোর্ডেই তেমন একটা রিপিট আসে নাই, নতুন ম্যাচিং দেওয়ার চেষ্টা করে। এজন্য আমরা এটার ক্ষেত্রে স্পেসিফিক তোমাদেরকে কোনো সাজেশন দিতে পারতেছি না। রিয়ারেন্স সেন্টেন্স, এই রিয়ারেন্সের ক্ষেত্রে আমি যেগুলো তোমাদেরকে দিছি একটু পরে দেখবা, সেই রিয়ারেন্সগুলো একটু প্র্যাকটিস করবা। আসলে এটারও গ্যারান্টি দেওয়া যায় না কোথা থেকে আসে, পরীক্ষা দিয়ে আইসা তো টিচারদেরকে গালাগালি শুরু করবা, গ্যারান্টি দেওয়া যায় না। রিয়ারেন্স বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে ফেলবা, তাইলেই হবে। আর রিয়ারেন্সের ক্ষেত্রে আমি সিলেট বোর্ডকে অবশ্যই উদ্দেশ্য করে বলবো, যারা সিলেট বোর্ডের আসো তোমরা নেলসন ম্যান্ডেলার যে রিয়ারেন্সটা সেটা একটু পড়তে পারো, নেলসন ম্যান্ডেলার। ওকে, এটা সিলেট বোর্ডের জন্য আমার স্পেশাল নসিহত, কারণ সিলেট বোর্ডে আমি দেখেছি এমন প্রশ্ন যেটা 5 বছর পর রিপিট হচ্ছে, যেটা 2015-তে আসছে সেটা 2020-এ আসছে, আবার সেটা এখন 2025-এ আসার সম্ভাবনাও আছে। ওকে, মানে এটা তাদের জন্য একটু নসিহত বলা যায়। ওকে, এই রিয়ারেন্সটা ঠিক আছে, দিয়ে দিলাম তোমাদেরকে, এটা যাও, যদি আসে ভালো, না আসলে তো আর কিছুই করার নাই। আচ্ছা, এরপরে প্যারাগ্রাফ বললাম, আর তোমাদেরকে বলি প্যারাগ্রাফ অথবা ডায়লগ, প্যারাগ্রাফ এবং ডায়লগ, এই দুইটা নিয়ে এবার জুলাই রেভলিউশন থেকে আসার সম্ভাবনা আছে, যে কোনো বোর্ডেই আসার সম্ভাবনা আছে জুলাই রেভলিউশন থেকে। ওকে, এই জন্য ডায়লগের ক্ষেত্রে স্যারে মানে তোমার জুলাই গ্রাফিতি সেটা সম্পর্ক স্যারে দিয়েছি, এবং জুলাই রেভলিউশন সম্পর্কেও দিয়েছি। এটা এইভাবে না আসতে পারে কোটা মুভমেন্ট, আসতে পারে যে জুলাই মুভমেন্ট, ওকে, যে কোনোটা নামে আসতে পারে, ঘুরিফিরি কথা কিন্তু এক। এই জুলাই আন্দোলনটা নিয়ে যদি তুমি পড়ো, দেখা যেটা আনসিন প্যাসেজও চলে আসতে পারে। এই জন্য জুলাই সংক্রান্ত কিছু একটা তোমার মাথায় যেন থাকে, স্যারে সবগুলোই দিয়ে দিছি, একটু কষ্ট করে আইডিতে ঘুরে এগুলো পেয়ে যাবে।
এরপরে আসি আমরা কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি নিয়ে খুব 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 বেশি তোমরা বিপদে। এখন দেখা গেছে আগেরগুলার ক্লাসিক যেগুলো সেগুলো না, এখন ক্রিয়েটিভ অর্থাৎ সৃষ্টি তোমাকে নতুন করে তৈরি করতে হবে। এমন একটা গল্প দিয়ে দেয়, অর্ধেক পর্যন্ত চলে যায় গল্প, নিজে চিন্তা করে নিজের মতো করে বানাইতে হবে। তো যারা আবার বাংলায় চিন্তা করে ইংলিশ লিখতে পারে তাদের জন্য সমস্যা নাই, আবার যারা ইংলিশ লিখতে পারে না বাংলা চিন্তা করে তাদের জন্য একটু বড় সমস্যা। এই জন্য সবসময় যেটা ছোটোবেলা থেকে তোমাদের একটা চিন্তা ভাবনা হওয়া উচিত ছিল যে আমি বাংলায় চিন্তা করবো যেন সেটা ইংলিশে লিখতে পারি। আর গ্রামাটিক্যাল কার অনেক ভালো ভালো টিচারেরও গ্রামাটিক্যাল ভুল হয়, এটা নিয়ে টেনশন করবে না, তোমাদের গ্রামার ভুল হবে এগুলো কোনো টিচাররা ওইভাবে ধরে না। বোর্ডের খাতা যারা দেখে এত বড় করে ধরে না, তুমি সুন্দর করে লিখতে, যেমন এই কমপ্লিটিং স্টোরি যতটুকু আছে এই অতটুকু তুমি খাতায় লিখে ফেলবা, লিখে এরপরে এখান থেকে প্রয়োজনে যত বেশি পারো বানাইতে থাকবা। যদি ক্রিয়েটিভ আসে সেটা তোমার ক্রিয়েটিভিটি দেখানোর জন্য ওইভাবে লিখতে হবে। ওকে, তুমি তোমার মতো করে একটা গল্প তৈরি করে ফেলবা, শেষ। যে গল্প কোনো আজগুবি গল্প, একটা গল্প লাইন তোমাকে বলছে, হ্যাঁ, দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে তারা দেখতে পেল এক বৃদ্ধ মানুষ রাস্তা পার হচ্ছে, বাট একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসতেছে। এরপরে গল্প শেষ। তারপরে কি? তারপরে তুমি নিজে বানাইবা যে ওই বৃদ্ধ লোককে রাস্তা পারাপার হতে এরা সাহায্য করলো, তারপরে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। এই তো তুমি বানাইতে থাকবা ইচ্ছা মতো, শেষ কি? ওকে, তো এটা হচ্ছে ক্রিয়েটিভিটি তোমার। যদি এই আলোকে আসে তুমি তোমার নিজের মতো এক একজনের গল্পটা এক এক রকম হবে, টিচার যত সুন্দর হবে তত বেশি মার্কিং করবে। ওকে, আর যদি অ্যাজ ইউজুয়াল আগেরগুলো আসে তাহলে আগেরগুলো তো মোটামুটি তোমাদের পড়া আছে, স্যারে তো সাজেশন দিয়ে দিছি, সেখান থেকে কমন পড়ার পসিবিলিটি আছে। আচ্ছা, তারপরে আমরা এবার তোমাদের পরীক্ষাতে ইমেল আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তো ইমেল যেগুলো একটা পড়লে যেন সবগুলো লিখতে পারো, স্যার এগুলো নিয়েও দিয়ে দিছি, সেগুলো তোমরা পড়ে ফেলো, যেন একটা আসলে সবগুলো তুমি লিখতে পারো। আচ্ছা, আর এই যে গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা দেখো। একজনে পাই চার্টের কথা বলছে, ভাই গ্রাফ অ্যান্ড চার্ট যেটা, আর পাই চার্ট জাস্ট দ্য গ্রাফ শোজ না লিখে লিখবা দ্য পাই চার্ট শোজ। দ্য পাই চার্টটা কি? ওইটাও একটা তো চার্টের মতোই, শুধু একটু একটু পার্থক্য। ওকে, এরকম করে পার্থক্য, সেটার মধ্যে এরকম করে পার্থক্য, বাট একই তো তথ্য যেভাবে থাকে। তুমি তথ্য বিশ্লেষণ করবা, তথ্য বিশ্লেষণ করে লিখবা, কিন্তু টেনশন করার কিছু নেই। তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, যতটা বেশি টেনশন করো এর চেয়েও বেশি তোমাদের পরীক্ষা ভালো হবে। শুধু শুধু তোমরা টেনশন নিচ্ছ যে আমাদের স্যার অবস্থা খারাপ, অবস্থা ভালো না, আরে শুধু শুধু টেনশন নিচ্ছ। পরীক্ষা দেই আইসেই দেখবা আমারে খুঁজবা, ওই স্যার যা যা বলছে ইনশাল্লাহ সব আসছে, বা বাংলার ক্ষেত্রে আসে নাই কেন? আরে বাংলার কি আমি টিচার? আমি তো বাংলার ক্ষেত্রে বারবার তোমাদেরকে বলে দিছি, আমি বলে দিছি বাংলার ক্ষেত্রে যে বাংলা মেইন বইয়ের বিকল্প কিছু নেই, মেইন বই তোমাকে পড়তে হবে। আর ইংলিশের ক্ষেত্রে ইনশাল্লাহ স্যারে যা যা তোমাদেরকে দিয়ে দিছি এই কয়দিনে, ইনশাল্লাহ এগুলো পড়ো। আর অবশ্যই জুলাই সংক্রান্ত যেগুলো, হ্যাঁ, যেমন কমপ্লিটিং স্টোরির মধ্যে আসতে পারে স্যাক্রিফাইস অফ মুগ্ধ বা মুগ্ধ স্যাক্রিফাইস। এই যে মুগ্ধ কীভাবে তার জীবন বিসর্জন দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে, জুলাই মুভমেন্টে বা জুলাই রেভলিউশনে, এটা নিয়েও তো আসতে পারে। তাহলে আমি তো জুলাই গণ অভ্যুত্থান থেকেও দিছি, এবং তোমার মুগ্ধর যেই স্যাক্রিফাইস সেটা নিয়েও দিছি, আবু সাইদের জন্যও দিছি। একটু দেখে নাও, সমস্যা কোথায়? একটু যাওয়ার আগে একটু চোখটা বুলিয়ে নাও, দেখবা যেটা 2 বছর মুখস্থ করছো এমন কিছু সেটা তোমার মনে থাকবে না, পরীক্ষার আগে 5 মিনিট যেটা একবার দেখে গেছো সেটা তোমার মনে থাকবে। এগুলো একটু চোখ ভুলিয়ে নাও, আসলো ভালো কথা, আর না আসলে তো টেনশন করার কিছু নাই, আমি আগে যেগুলো পড়ছি সেগুলো দিব, ঠিক আছে? ওকে, আমরা এরপরে ডায়লগ নিয়ে আমি তোমাদেরকে বললাম যে জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত ডায়লগ রয়েছে 2 বন্ধুর মধ্যে আলোচনা, অথবা ওই যে জুলাই আন্দোলনের যে গ্রাফিতি নিয়ে সেগুলো সংক্রান্ত পড়বা, অথবা তোমাদেরকে আমি যে 6-7টা দিয়েছি সেগুলো পড়ে ফেলবা, ইনশাল্লাহ সেখান থেকে আসবে। তো আমার এগুলো কোনো আলোচনার বিষয় না, জাস্ট একটু দিক নির্দেশনা দিলাম। এরপরে দেখো আমরা সাজেশন দিয়ে দিছি যেগুলো বেশি মোস্ট কমন, আজকে রাতে যেগুলো পড়বা, আজকে রাতে তোমাকে যেগুলো পড়ে যেতে হবে। সারি আজকে রাতে একটু চোখ ভুলাইবা, শেষ। আজকে তো আর কিছুই পড়বা না, ঘুমাই যাইবা তো 11টার মধ্যে রাতে, আজকে একটু দেরি করে ঘুমাও, 11টার মধ্যে যেহেতু ঘুমাইবা, তো আজকে যেগুলো চোখ ভুলাইবা একটু চোখ ভুলাও, অসুবিধা নাই, একটু দেখো যেগুলো তোমার পরীক্ষাতে আসার মতো সেগুলো একটু দেখো। যেমন কুমিল্লা বোর্ডদেরকে আমি বলবো 26শে মার্চ তোমাকে পড়তেই হবে। কুমিল্লা বোর্ড যারা আসো 26শে মার্চ তোমরা পড়ো, আর অন্যান্য বোর্ডও 26শে মার্চ পড়ো। অর্থাৎ এই যেহেতু 8টা বোর্ড, এই 8টা বোর্ডে মিলাই এগুলো দেওয়া হয়েছে, এগুলো সিনথেসিস, খেয়াল করে দেখো
সিন প্যাসেজ যেগুলো মিলিয়ে দেওয়া হয়েছে, 8টি বোর্ডে এগুলো কি মিলিয়ে দেওয়া হয়েছে। ওকে, তুমি একটু চোখ বুলাও, সবগুলো চোখ বুলাও, ঠিক আছে? চোখ বুলাইতে তো কোনো সমস্যা নাই। মেহেরজান পড়ো, হ্যাঁ, মেড ইন্টারন্যাশনাল পড়ো, ওকে, ঠিক আছে? যেটা তোমাদের আগের বারে এসেছিল সেটা স্কিপ করবা, যাদের 2024 সালে যে প্যাসেজটা আসছিল সেটা তুমি স্কিপ করবা। স্কিপ করলে দেখবা কমে গেছে। এখান থেকেই তো তোমাদের 8 বোর্ডে 8টা আসছে, তো 8 বোর্ডের থেকে কমে যাবে, কমে বাকিগুলো পড়ো, প্রস্তুতি নাও। আজকে শুধু চোখ ভুলাও, আর কিছু করার দরকার নেই। ওকে, সবচেয়ে কমন যেগুলো মেহেরজান 26 মাস, ওকে, মেডে ইন্টারন্যাশনাল সবচেয়ে বেশি কমন, এরপরে মাইনুল ইসলাম, ইন্টারনেট টেকনোলজি, বা এটার কথা স্টার 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 যত স্টার দিব তাও কম হয়ে যায়, এটা অনেক বেশি কমন, ঠিক আছে? এই তো এই মাদার তেরেসার ইটওয়াস 2টা আছে, 2টা একটু পড়ো, 21 ফেব্রুয়ারি আর টুডে দেয়ার আর মেনি জব, ওকে, এগুলো একটু পড়ো, এগুলো একটু চোখ ভুলিয়ে নাও, তাহলে আশা করি তোমার সিনের কাজটা শেষ। ওকে, এবার যদি সিন তোমার চোখ ভুলানো হয়ে যায়, আজকে রাতে শুধু চোখ ভুলাই ব্যাপার, আনসিন আর সিন প্যাসেজ কত 2, যেটা নিয়ে তোমরা আমাকে বারবার প্রশ্ন করছো যে স্যার আপনি যদি একটু সময় আমাদেরকে 3 নাম্বার প্যাসেজটা নিয়ে একটু আলোচনা করেন, সরি 3 নাম্বার না, 2 নাম্বার প্যাসেজের 3 নং প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করেন, সেটার ক্ষেত্রে আমি বলবো যাদের পাঞ্জিরি গাইড আছে। কোন গাইড? পাঞ্জিরি গাইড। এই পাঞ্জিরি গাইড থেকে আমরা খেয়াল করে দেখলাম কিছু কিছু প্রশ্ন কমন আসে, তো ঠিক সেই ক্ষেত্রে তুমি যেটা পড়বা, এ দেখো 21 আজকে রাতের জন্য শুধু 21 ফেব্রুয়ারি থেকে 2-3টার মতো আছে ফিল ইন দ্য গ্যাপ, 2-3টার মতো আছে, এই 2-3টা ফিল ইন দ্য গ্যাপ গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো পড়ো। আর এই 8টা বোর্ডের যেই কোনো বোর্ডে কুমিল্লা বোর্ড আপনারা এই ফিশ পপুলেশনটা পড়বেন না, কারণ এটা আপনাদের গতবার আসছিল। ওকে, এটা আপনারা স্কিপ করবেন, আপনারা এয়ার পলিউশনটা পড়েন। আর বাকিরা সবাই ফিশ পপুলেশনটা কোন বোর্ডে আসে বলা যায় না, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ফিশ পপুলেশন। এই ফিশ পপুলেশন থেকে যত ধরনের আপনার ফিল ইন দ্য গ্যাপ আছে গাইডের মধ্যে যা যা আছে সেগুলো একটু কষ্ট করে পড়ে ফেলেন। কষ্ট হবে আমি জানি আজকে রাত, কারণ ভাই আজকে যদি আপনি ভালো করে পাশ করতে পারেন, আজকে যদি ভালো রেজাল্ট করতে পারেন, আজকে রাত জেগে যদি পরের দিন পরীক্ষাটা ভালো করতে পারেন, তাহলে এটা আপনার সারা জীবন কাজে লাগবে। আপনার এইটা হলো একটা বীজ বপনের মতো, এটা আপনি এখন বীজ বপনটা করছেন, এটা সারা জীবন এটার ফল আপনি ভোগ করতে পারবেন, ঠিক আছে? এই জন্য বলি কি আজকে রাতটা একটু কষ্ট করেন, ফিশ পপুলেশন পড়বেন ভালো করে, এয়ার পলিউশন পড়বেন ভালো করে, 26 মার্চ পড়বেন ভালো করে। দেখেন এটা কিন্তু হয়, এখানে আমি বলে দিছি 1 নাম্বার সিন প্যাসেজেরটা 2 নম্বরে আসতে পারে, 2 নম্বরেরটা 1 নম্বরে আসতে পারে, যেগুলো বাদ গেছে একটু পড়েন, হয় 1 নম্বরে আসবে না 2 নম্বরে আসবে। সিন তো আরে ভাই সিন কি দেখা যায়, যেটা বই থেকে আসবে, মেইন বই থেকে আসবে সেটা সিন, তো এইখানে এগুলোর বাইরে তো আসার সম্ভাবনা নাই, আসলে তো এগুলো থেকে আসবে। তো স্যারে কেন এগুলো গুরুত্বপূর্ণ এগুলো একটু দাগাই দিতেছি এগুলো পড়ার জন্য। এই যেমন ফিশ পপুলেশনটা স্কিপ করার সুযোগ নাই, যে কোনো 8টা বোর্ডে যে কোনো বোর্ডে এটা আসবেই। ওকে, এরপরে আসি আমরা, দেখেন প্রীতিলতা ওয়ার্ডারও কমন আছে, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এটাও কমন আছে। কিন্তু আরেকটা কথা বলি, এইখানে চাইলে আমরা এইখানে এই জায়গাতে আর চাইলে ইন্টারনেট টেকনোলজি উপরে যে 1 নম্বরে প্যাসেজ দিছি সেটা এখানেও আসতে পারে, অথবা তোমাদের দেয়ার আর মেনি জব যেটা আছে প্যাসেজটা 1 নম্বরে সেটা এখানে আসতে পারে, এখান থেকে ওইখানে যেতে পারে, এটাই পার্থক্য আর কিছু না। বাট এই যে আমি এখন দাগাইছি এগুলোর বাইরে ইনশাল্লাহ আসার সম্ভাবনা আমরা দেখছি না, যেহেতু আমাদের শিক্ষক ফাইনাল সবাই মিলে সার্বক্ষণিক আমরা কাজ করে যাচ্ছি, দেখছি। আমি তো এখানে ক্লাস নিচ্ছি, কিন্তু এটার অন্তরালে আরও অনেক টিচার রয়েছে, সার্বক্ষণিক স্যাররা বিশ্লেষণ করে। আজকে তোমরা তো দেখো আমরা আজকে কয়দিন ধরে ঘুমাতে পারি না, রাতেও ঘুমাতে পারি না, প্রতিনিয়ত পোস্ট তৈরি করা, তোমাদের জন্য সাজেশন তৈরি করা, বা যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো টাইপ করা, অনেক কাজ, অনেক কষ্ট, যেন এটার ফলে যেন তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো, এটাই আমরা চাই। এই ছাড়া তোমাদের কাছে আমাদের আর চাওয়ার কিছু নেই। আরে কে রে, প্রেম করার কথা এনে আসে কেন? আফসুস। ওকে, ক্লাস করব বলে প্রেম করার কথা। ওকে, আমরা মোটামুটি এইটুকু পর্যন্ত শেষ করলাম। শুধু চোখ ভুলাইবা, স্যার তো এগুলো তোমাদেরকে সব দিছি, স্যারে এরপর ছোট ছোট ভিডিও বানাবো। আজকে আমি ঘুমাবো না সারা রাত, ছোট ছোট ভিডিও বানাবো, তোমাদেরকে কতক্ষণ পরে পরে আমি আপলোড করবো, সেগুলো তোমরা দেখতে থাকবা, ঠিক আছে? ওকে, এরপর আমরা আসি
সিন এবং আনসিন প্যাসেজ এই আনসিন প্যাসেজ নিয়ে এবার একটু সমস্যার মধ্যে, যেহেতু তোমরা জানো সারা দেশে এবার জুলাই আন্দোলনের যে গণ আন্দোলন হয়েছিল সেটার যে স্পিরিটটা বর্তমান সরকার সেটা কিন্তু ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে। তো তারা চাইবে, দেখো বাংলা ফার্স্ট পেপারে কিন্তু অনেকগুলো প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থান থেকে এসেছিল, তোমরা জানো। এই সরকার কিন্তু চাইবে সেই জুলাই গণ অভ্যুত্থানটাকেও যেন মোটামুটিভাবে তুলে ধরা যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো দিছি শেষে দেখিয়েছি, দেখো আবু সাইদ, দ্য নোবেল প্রাইজ, আব্রাহাম লিঙ্কন, ডক্টর মোহাম্মদ ইউনুস, ওকে। তারপরে আমরা দেখি জীবনানন্দ দাশ, জন মিল্টন, ওকে। এরপরে চার্লস বেবেজ। তো আজকে রাতের জন্য শুধু এগুলো একটু চোখ বুলাইবা, এখানে এই কয়েকটা চার্লস বেবেজ, জন মিল্টন, ওকে, জীবনানন্দ দাশ, তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, ওকে। তারপরে তোমার আব্রাহাম লিঙ্কন, দ্য নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ড, আবু সাইদ ওয়াজ বর্ন। আবু সাইদ নিয়ে কিন্তু আমি সারি দিচ্ছি। তো চাইলে এখানে জুলাই গণ অভ্যুত্থান থেকেও কোনো প্রশ্ন আসতে পারে, একটু ব্যতিক্রম করেও আসতে পারে। তো এগুলো আজকে রাতে একটু পড়ে ফেলবা, না পাইলে আমারে বলবা, সারে দিয়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, এরপরে এগুলো তো আছে, দেখা গেছে আমি স্যার দাগাইলাম না, স্যার আপনি তো নীল আর্মস্ট্রং দাগান নাই, কিন্তু এটা চলে আসছে, তো আমার তো সাজেশন থেকেই আসতেছে তাহলে, ওকে। আমি কিন্তু আজকে রাতের জন্য এগুলো দিছি, পরে আবার বলবা স্ক্রিনশট দিয়ে বলবা যে স্যারে বলছে এটা আসবে না। আজকে রাতের জন্য শুধু দিছি এগুলো পড়ার, আগে তো সবগুলো পড়ছো, শুধু আজকে রাতের জন্য দিছি, ঠিক আছে? ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পরে। দেখো রিয়ারেন্স নিয়ে অনেকের কাছে প্রশ্ন, কিন্তু রিয়ারেন্স বিষয়টা কমন আসে না, এটা কমন আসে না, এটার ব্যাপারে আমরা নিশ্চিত দিতে পারি না। তাও এগুলো একটু পড়বা। দেখো জন কিটস এখানে রয়েছে, জন কিটস পড়বা, নোবেল প্রাইজ সম্পর্কে আলোচনা করবা, বা এটা পড়ে ফেলবা তোমরা, যেগুলো আমি আজকে এখন দাগাই দিচ্ছি। যদিও কমন না আসার সম্ভাবনাই বেশি, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু কষ্ট করে পড়বা, ওকে। এগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে? অ্যান্ড্রু হাউস, ওকে। এটা আজকে রাতের জন্য শুধু দিছি, রিয়ারেন্সগুলো একটু পড়বা। সবগুলো পড়তে পারলে তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করে তাহলে তো কমন আসবেই। আর যদি না পড়তে পারো তাহলে আজকে রাতের জন্য শুধু এগুলো একটু দেখো। আচ্ছা, যারা উল্টাপাল্টা কমেন্ট করে তোমরা একটু আমাকে অনুমতি দাও তো, ওদেরকে কি আমি ব্লক করে দিব কিনা? ওকে, আমরা এইবার আসি স্যার কিভাবে লিখবো রিয়ারেন্স। রিয়ারেন্স লেখার নিয়মটা আমি একটু পরে আলোচনা করতেছি। এবার আসি কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি নিয়ে দেখো, যেটা আমি দিছি থার্স্টি ক্রো, ওকে, অনেস্ট রিক্সা ফুলার, শেখ সাদি, যদি অ্যাজ ইউজুয়ালগুলো আসে, ক্লাসিকগুলো আসে আর কি, ওকে। এরপরে গোল্ডেন টাচ, কিং মিডাস, ওকে, বাই দিস লাভস ফর হিজ মাদার, ইউনিটি ইজ স্ট্রেংথ, আবু সাইদ এবং মুগ্ধ। আবারও আবু সাইদ এবং আমরা মুগ্ধর প্যাসেজ এখানে পাচ্ছি, অর্থাৎ কমপ্লিটিং স্টোরি এখানে পাচ্ছি, মুগ্ধস স্যাক্রিফাইস। তো এগুলো কষ্ট করে একবার, আর তো জানি সময় নেই আজকে রাতে তোমাদের, আজকে রাতে তো সময় নাই, তাও আগে যা পড়ছো সেগুলোই, ওকে। আচ্ছা, এইবার আমরা আসি, তোমাদেরকে দেখাই কিভাবে আমরা অবশ্যই একটা রিয়ারেন্স করবো, এটার আনসারটা কিভাবে করব। তো রিয়ারেন্সের ক্ষেত্রে আমি একটু লিখি, তোমরা জানো এইরকম নং দিয়ে তোমরা সুন্দর মতো 1 2 3 4 5 6 7 এবং 8, ওকে। তো আমরা জানি, আমি একটা দিয়ে দিছি তোমাদের, এখানে আমার যে 1 নাম্বারটা হবে ডি, কুইন ভিক্টোরিয়া ওয়াজ থট
কুইন ভিক্টোরিয়াকে শেখানো হয়েছিল ইকোনমিক্যাল হ্যাবিটস হোয়েন শি ওয়াজ এ গার্ল, যখন সে বাচ্চা বয়স ছিল অথবা সে যখন শিশু বয়স ছিল অথবা সে যখন ছোট ছিল, তখন তাকে শেখানো হয়েছিল অর্থনৈতিক হ্যাবিট সম্পর্কে, অর্থনৈতিক অভ্যাস সম্পর্কে। ওকে, তাই এটা আমার প্রথমটা আমি জানি, এটার আনসার হবে এটা ডি নাম্বারটা। ওকে, এই ডির পরেরটা হচ্ছে এইস। এখানে দেখো আনসার কিন্তু দেওয়াই আছে এইস। শি হ্যাড সেট অ্যালাউন্স ফর এ পকেট মানি। ওকে, তার জন্য পকেট মানি, কিছু সংখ্যক পকেট মানি বা কিছু পকেট মানি তার জন্য বরাদ্দ ছিল। ওকে, তাহলে এই যে পকেট মানি বরাদ্দ ছিল সেটা আমরা এখানের মধ্যে দিলাম এইচ। এইভাবে পরেরটা হবে ই, পরেরটা হবে সি, পরেরটা হবে জি, পরেরটা হবে এ, পরেরটা হবে এফ, এর পরেরটা হচ্ছে বি। এইবার প্রশ্ন হলো তুমি এইভাবে যদি লেখো, ওই ক্ষেত্রে আর প্যাসেজ লেখার দরকার নাই। যদি কেউ এইভাবে লিখে দাও তাও তোমার আনসার হয়ে যাবে। এইবার একটা কথা বলি, এই রিয়ারেন্সে তোমাদের যাদের প্রস্তুতি একেবারে খারাপ, তাও কিছু স্টুডেন্ট এখানে 2 পাবে, 3 পাবে, 4 পাবে, 5 পাবে। কীভাবে সম্ভব? ওদের একটা সম্ভাবনা আছে। সম্ভাবনা হলেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ওয়ান্স আপন এ টাইম দেয়ার, অর্থাৎ প্রথম লাইনটা এমনভাবে দেওয়া থাকে ওইটা দেখে আমরা বুঝতে পারি এই দেখো এই লাইনটা কুইন ভিক্টোরিয়ার নাম আছে, তার মানে দেখে বুঝছি যে হ্যাঁ এখানে ব্যক্তি সম্পর্কে আলোচনা হচ্ছে। এইভাবে ব্যক্তির নাম শুরুতে যদি থাকে তাহলে ওইটাকে আমরা প্রথমটা ধরে নিব। এরপরে যদি প্রনাউন দেওয়া থাকে, পরেরটা কিন্তু প্রনাউন, দেখো এস নাম্বারটা কিন্তু সি, প্রনাউন দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা ওই ব্যক্তির সম্পর্কে আলোচনা করবো। এরপরে সবগুলো প্রনাউন দিয়ে থাকবে, আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে লিখবো। এইবার স্যার আমাদের যদি প্রস্তুতি বা আমরা যদি এইভাবে না লিখি, যদি কোনো স্টুডেন্ট দেখো প্রথমটা সে ঠিক রাখছে বা প্রথমটাই তার ভুল, প্রথমটা ভুল ধরলাম, তার প্রথমটাই ভুল, সে প্রথমটা লিখছে, এই যে দেখো শেষেরটা লিখছে, প্রথমটা লিখছে, এখানে লিখছে বি নাম্বারটা, আর এখানে লিখছে কয় নাম্বারটা? ডি নাম্বারটা। ওকে, 1 নাম্বারে এখানে সে প্রথমটাই ভুল করছে। তাহলে কি হবে? আগে এমন ছিল যে একটা ভুল হইলে সবগুলো ভুল বাদ, এখন আর সেটা নাই। এখানে তুমি প্যাসেজ লিখবা না, কিন্তু আমি আবার বলি প্যাসেজ লিখবা না। ওকে, প্রথমটা তোমার ভুল হয়েছে, কিন্তু পরের গুলা হইলে তুমি মার্ক পাইবা। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার যেই মার্কে গিয়ে ভুল হয়েছে সেটা ভুল, আর বাকিটার ক্ষেত্রে তুমি মার্ক পাইবা। তোমার এটা হয়েছে, এটাতে তুমি মার্ক পাইবা, এটা হয়েছে, এটাতে তুমি মার্ক পাইবা। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 করে যদি তুমি এই ক্রমিকটা বজায় রাখতে পারো, এইটা যদি টিচারদেরকে বুঝাইতে পারো, তাহলে টিচাররা তোমাকে কি করবে? তোমার 2 নাম্বারটা হয় নাই, 3 নাম্বারটা হয় নাই, বাট 4 নাম্বারটা হয়েছে, এখানে তুমি মার্ক পাবে। তোমার 5 নাম্বারটা হয় নাই, 6 নাম্বারটা হয়েছে, মার্ক পাবে। ওকে, মানে মার্ক কাটার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে তুমি আমার এই ফর্মুলাটা বজায় রেখে দেওয়ার চেষ্টা করবে, ইনশাল্লাহ মার্ক তুমি পাবে। টেনশন করার কোনো কারণ নাই যে স্যার আমি মার্ক পাবো না, আমার অবস্থা খারাপ, না, মার্ক তুমি পাবেই পাবে। ওকে, যেহেতু আমরা খাতা দেখি, আমরা বোর্ডের খাতাগুলো দেখি, ঠিক সেইভাবে আমাদের একটা অভিজ্ঞতা আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, মোটামুটিভাবে এগুলাতে মার্ক পেয়ে যায়। তোমরা তো ভাবো কি জানি অবস্থা খারাপ, না, তোমাদের কাজ হলো শুধু লিখে দেওয়া, তোমাদের কাজ হচ্ছে শুধু লেখা। যাদের প্রস্তুতি একেবারে খারাপ, খাতা কোনোভাবে খালি রেখে আসা যাবে না। আর যাদের প্রস্তুতি ভালো, আলহামদুলিল্লাহ, তোমার তো কপালেই ভালো, তুমি যত সুন্দর মতো যদি খাতা উপস্থাপন করতে পারো তাহলে তুমি A+ পাবে। ওকে, একজন বলতেছে এগুলো লেখার পরে ইংরেজি লেখার দরকার নেই। এগুলোর ক্ষেত্রে তুমি যদি নিচে না লেখো, আরে ভাই এগুলো তো তোমার সময় থাকবে না, তোমার এত সময় পাইবে কই। তবে হ্যাঁ, যদি তুমি নিচে লিখতে পারো ভালো, আর না লিখতে পারলে তো আরে আমরা টিচার হলাম, একটু মোটামুটি কি করি, সাজানো গোছানো থাকলে সেটাকে মার্ক করে যাই, ঠিক আছে। কারণ আমাদের তো শুধু এইটুকু আনসার দেয়, বোর্ড থেকে আমাদেরকে শুধু এইটুকু আনসার দেয়, এর বাইরে কোনো আনসার দেয় না, প্যাসেজের আকারও কিছু দেয় না, শুধু এইটুকু দেয়। তো আমরা শুধু এইটুকু দেখি, আমাদেরকে 1 সপ্তাহ সময় দেয়, এত খাতা দেখার সময় তো নাই। তো এইটুকু আমরা যেখানে যেখানে পাই শুধু মার্কিং করে যাই, বাদ কাটা বাদ। সিক্রেট কথা বলবো না, একটা শব্দও বলবো না, ঠিক আছে। সিক্রেট কথা বলবো না, অনেক কথা বলে ফেলছি তোমাদের। এবার আসি আমরা কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে। তো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে দেখো, এটা বাইজিদের কমপ্লিটিং স্টোরি। তোমরা জানো বাইজিদ ছোট ছেলে ছিল, তার মা হঠাৎ
রাতে ঘুম থেকে উঠে পানি চাইল এবং বাইজিৎ গিয়ে দেখলো কলসিতে পানি নেই। সে দৌড়ে গিয়ে পানি আনতে অনেক দূরে চলে গেল। সেখানে গিয়ে সে পানি এনে দেখলো তার মা আবার ঘুমিয়ে গেছে। এখন সে মাকে আর জাগালো না, সে সারা রাত পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইল, কারণ তার মা কখন তাকে ডাকে। হ্যাঁ, এই যে একটা গল্প। এখন তুমি এতটুকু পর্যন্ত লিখছো, দেখে দেখে লিখছো। তুমি এতটুকু পর্যন্ত লেখা মানে তোমার খাতার অর্ধেকে চলে যাও। যাদের প্রস্তুতি খারাপ তাদের বলছি, বাকিগুলো তোমার মতো করি গল্প এবার জানো, বাংলা চিন্তা করো, যতটুকু পারো যতটুকু সম্ভব হয় লিখতে থাকো। এইভাবে তুমি যদি 2 পেজ পর্যন্ত, এটাই তো তোমার এক, যদিও অনেক টিচাররা বলে যেটা লেখা ঠিক না, কিন্তু আমরা মেজরিটি পার্সেন্ট স্টুডেন্টকে দেখি, ভালো স্টুডেন্টগুলোরও দেখি, সে এখান থেকে লেখা শুরু করে, পুরাটা সে লিখে ফেলে। লিখলে তো তার 1 পেজের অর্ধেক চলে যায়, বাকিগুলো মিলিয়ে সে টোটাল 2 পেজ লিখে দেয়। আর সেখানে আমরা 7, 8, 6 না দিয়ে পারি না। দেখছ অবস্থা? এই জন্য তোমাদেরকে বলি, ইংলিশে পাস করাটা একদম সহজ, তোমাকে লিখতে হবে। লিখলে ইনশাল্লাহ তুমি পাস করবা। ওকে, লিখতে হবে। তোমরা যারা উল্টাপাল্টা কমেন্ট করো, পরে পরীক্ষাতে তো খারাপ করে বসে থাকবা। ওকে, টিচারের মনে কষ্ট দেওয়া যে কত বড় গুনাহের কাজ, তোমরা কি সেটা জানো? এখানে একটু মনোযোগ দিতে চেষ্টা করো। এই কথাগুলো যেগুলো আমি বলি, এগুলো তোমাদের কাজে লাগবে। ওকে, আর আমি এই কত মিনিট তোমাদের জীবন থেকে নিলাম, 30 মিনিট। এই 30 মিনিট আমার যে কথাগুলো শুনছো, অনুপ্রাণিত হয়েছ, এর মাধ্যমে কিন্তু তুমি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারো। তুমি কি সেটা জানো? তো আমি তোমাদের সময় আর নষ্ট করব না, একটা শব্দ একটা মুহূর্ত আমি আর নষ্ট করব না। এখনই আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, কারণ তোমরা যেভাবে মন্তব্য করতেছো, হাহা রিয়েক্ট মানে কি উল্টাপাল্টা রিয়েক্ট দিতেছো, এতে আসলে আমি খুব বেশি মর্মাহত। তা আমার আরও আজকে আলোচনার বিষয় ছিল, আমি আর আজকে আলোচনা করব না, আজকে এইটুকুই থাক। ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। পরীক্ষা দাও, তবে আমার কথা মনে রাখো, ইনশাল্লাহ ইংলিশে তোমরা পাস করবা। এর জন্য দরকার শুধু মনোবল, এর জন্য দরকার শুধু সাহস। সাহস করো, একবার শুধু সাহস করো ইনশাল্লাহ যে আমি পারবো। অবশ্যই অবশ্যই তুমি পারবে। এটা হলো মনোবল এবং সাহস এবং আত্মবিশ্বাস। এগুলো সবগুলোকে এক জায়গায় করো, ইনশাল্লাহ তুমি পারবে। ওকে, পারার জন্য এত কঠিন কিছুর প্রয়োজন নাই, সাহসটাই যথেষ্ট। তুমি পারবে পারবে পারবে। স্যার আমার ইংলিশে, তোমরা তো সারাক্ষণে আমাকে ইনবক্সে মেসেজ করো, স্যার ইংলিশের অবস্থা খারাপ, এক কাজ শেষ, গেছি রে স্যার। টেনশন কেন করো? স্যার যেই প্রক্রিয়া এখন শেখাই দিছি, এই প্রক্রিয়া এগোতে থাকো ইনশাল্লাহ। তবে কেউ খাতা খালি রেখে আসবা না, খাতা খালি কেউ কোনোভাবেই রেখে আসবা না। অবশ্যই অবশ্যই তোমাকে খাতায় কিছু না কিছু লিখতেই হবে, লিখতেই হবে তোমাকে খাতায়। তুমি খাতা খালি রেখে আইসা বলবো কমন পড়ে নাই স্যার, আইসা ইংলিশ পরীক্ষা দিয়ে আমারে গালিগালাজ শুরু করবা, স্যার আপনি যা দিয়েছেন কমন আসে নাই, কমন আসে নাই, কমন আসে নাই। আমরা তো তোমাদেরকে জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি। টিচাররা কী করে? গাইডলাইন দেয়। যদি আমার এখান থেকে না আসে, তাহলে আমি বুঝবো সারা বাংলাদেশের কারো সাজেশন থেকে প্রশ্ন আসবে না, কারণ আমরা সবগুলো যাচাই বাছাই করেই সাজেশনটা তৈরি করা। ওকে, যদি এখান থেকে না আসে তাহলে কোথাও থেকে আসবে না। ঠিক আছে, বললাম ইনশাল্লাহ যা আলোচনা করছি এগুলোর স্পিরিটটা মনের মধ্যে রাখো, কালকের জন্য প্রস্তুতি নাও। ভালো হবে তোমাদের পরীক্ষা, ভালো হতেই হবে ইনশাল্লাহ, হবেই হবে ভালো। তো আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, ইনশাল্লাহ আবার আসবো। ঠিক আছে, যাক, আমি আজকে আর কোনোভাবেই কথা বলবো না, আজকে আমার মুড অফ, সম্পূর্ণ মুড অফ। ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।